আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত দুদিন আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে, রুট কানাল ট্রিটমেন্ট। তার জন্য রুট কানাল ট্রিটমেন্ট করতে গেলে হয় কি, আপনার ওই ইঞ্জেকশন যখন দেয় তখন এই দিকটা অবশ হয়ে যায়। এখন আমি যখন কথা বলতে যে আজকেও দেখবেন যখন কথা বলছি এখন, তখনও হয়তো কিছুটা জড়াতে পারে। এটা হচ্ছে ওই ইঞ্জেকশনের যে মানে এটা জেটটা, সেই জেটটা এখনো রয়ে গেছে। তো তা সত্ত্বেও আমি ভিডিও করতে বসলাম, কারণ আমাকে প্রচুর মানুষ ইমেলে, ফোনে আমায় যোগাযোগ করেছেন, আপনার শরীর কেমন আছে, আপনি হঠাৎ করে দুদিন ধরে অফ হয়ে গেলেন কেন। তার কারণ জাস্টিফাই করার জন্য এই ভিডিওটা করা এবং আমার শারীরিক অবস্থা ব্যাখ্যা করার জন্য এটা করা। এবার আসি খবরে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড তেলের টান। আগে ভারত দিয়েছিল 50,000,000, পরে দিল 17,000, যা আমি শুনেছি, হয়তো কম বেশি হতে পারে। আমি এই দুদিন আমি কোনো রকম খেয়াল রাখতে পারিনি, আমি ভুল ভালো বলতে পারি, সেটা আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। কারণ দাঁতের এত ব্যথা ছিল না, আমি আর কাগজ উল্টানোর সময় বা নিউজ দেখার সময় আমার মাথায় আসেনি, আমি শুধু ঘুমিয়েছি। এখন এই যে তেল সংকট যেটা যাচ্ছে, সেই তেল সংকট এখন কি করে মোকাবিলা হবে? মোকাবিলা করতে গেলে যে টাকা দরকার বাংলাদেশ সরকারের হাতে, সেই টাকা নেই। যতই বাংলাদেশের সরকার মানুষকে বোকা বানানোর জন্য উল্টো পাল্টা ভুলভাল বকুক না কেন, বাংলাদেশ সরকার যে টাকা দিয়ে তেল কিনবে সেই টাকা তাদের ফান্ডে নেই। ডক্টর ইউনূস চলে যাওয়ার পর তিনি দেখিয়ে গিয়েছে যে আমি প্রচুর টাকা রেখে গেলাম, আসলে কোনো দেনা তিনি মেটাননি, সব দেনা তিনি রিজার্ভে রেখে দিয়েছিলেন, দেনার টাকা না মিটিয়ে দিয়ে দেখিয়েছেন আমি এত লক্ষ বিলিয়ন ডলার আমি টাকা রেখে গেলাম। আদৌ তা নয়, উনি ভাড়ার শূন্য করে গিয়েছেন। এখন সেক্ষেত্রে তারেক রহমানের পক্ষে দেশ চালানো খুব মুশকিল। একটা দেশের টাকা না থাকলে, আপনার সংসারে টাকা না থাকলে আপনি দেশ চালাবেন কি করে? আপনাদের এখানে আমাদের কাগজে বেরিয়েছে জ্বালানি সংকটে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। তো আমি কাগজটা পড়েছি, পড়ে দেখলাম যে দীর্ঘ দীর্ঘ লাইন, আমার কাছে ছবিও এসছে, অনেকেই ছবি পাঠিয়েছেন। বাইক, পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে বাইক লাগিয়ে শুয়ে আছেন, কখন তেল আসবে সেই তেল 2 লিটার করে হয়তো পাবেন। এবং যতটা শুনলাম যে নড়াইলে বোধহয় ট্রাকে পিষিয়ে একজনকে বোধহয় মেরেই দিয়েছে ক্ষোভের চোটে। এখন মানুষ তেল না পেলে, গ্যাস তো নেই, ছেড়ে দিন, গ্যাসের কথা ছেড়ে দিন, তেল না পেলে এখন মানুষের দুর্দশা কি হয় সেটা কিন্তু আমরা গ্যাসের জন্য হাড়ে হাড়ে ভুগছি। আমাদের তেল যথেষ্ট আছে, আমাদের কোনো পাম্পে কিন্তু এখন আর তেলের জন্য কোনো লাইন দিতে হয় না, আমাদের কোনো রেশনিং সিস্টেম নেই, আমাদের যথেষ্ট তেল আমদানি হচ্ছে এবং তেল আমাদের যথেষ্ট পাম্পে রয়েছে। আগে গ্যাসের একটা সমস্যা ছিল, সেদিনকে দেখলাম গ্যাসের সমস্যা অনেকটা মিটে গিয়েছে, কারণ গ্যাসের ট্যাঙ্কারগুলো আসতে শুরু করেছে। যদিও ভারতবর্ষ এখন ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, গন্তব্য গুজরাট, আসছে ইরানের তেলবাহী জাহাজ। ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমরা জাহাজ পাঠাবো না, আপনারা আপনাদের জাহাজ দিয়ে আমাদের এখানে গুজরাটে পাঠিয়ে দিন, গুজরাট উপকূলে পাঠিয়ে দিন, তাহলে আমরা আপনাদের থেকে তেল কিনবো, ক্যাশ পয়সায় কিনবো। এখন ইরানের টাকার দরকার, ইরান এখন চীনের পাশাপাশি ভারতকেও এখন প্রচুর পরিমাণে তেল দিচ্ছে, কিন্তু গ্যাস আসবে কোত্থেকে? গ্যাস তো আসবে কাতার থেকে, কাতারের তো সব তো 12টা বাজিয়ে দিয়েছে। এখন যা ভেঙেছে কাতারের গ্যাস প্ল্যান্টগুলো, সেগুলোকে সারাতে গেলে এখন 5 বছর দরকার।
সুতরাং ভারতবর্ষের অন্যত্র খোঁজ করতে হচ্ছে এবং নিজের যে গ্যাসের ভান্ডার রয়েছে সেই ভান্ডার থেকে গ্যাস উত্তোলন করতে হচ্ছে। এখন সেক্ষেত্রে বাংলাদেশকে কতটা তেল দেবে? দেখুন, বাংলাদেশের ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি। আগে দিয়েছিল 50, তারপর দিল 17, কম বেশি হতে পারে। আমি আগেই বললাম যে আপনারা শুনলে নেবেন যদি আমি ভুল বলে থাকি, কিন্তু আমার কাছে পাকা খবর আছে, যেটা আমি পড়েছিলাম আগে, এখন কাগজটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে বাংলাদেশকে যখন 17,000 যখন দিল, সেই সময় কিন্তু নেপালের মতো ছোট একটা দেশকে তারা দিল 90,000 টন, আর একে দিল ভুটানকে দিল আরো ছোট, তাকে দিল 80,000 টন, আর শ্রীলঙ্কাকে দিল 125, আর মালদ্বীপের মতো ছোট একটা রাষ্ট্র তাকেও দিল 70,000। তাহলে এদেরকে যখন এত বেশি দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন মাত্র 17,000? প্রশ্নটা উঠতেই পারে। আসলে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধিতা করেছে এবং ভারতের বিরুদ্ধে এত কথা বলেছে, ভারতের আধিপত্য মানব না। এখন ভারত কোনো কথা না বলে এইভাবে বোঝাচ্ছে যে আধিপত্য ভারত চিরকালই রাখবে, কারণ ভারতের ওপরে বাংলাদেশ নির্ভরশীল। আমার মনে হয়, এটা আমার নিজস্ব আন্দাজ, নইলে এই ছোটোখাটো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে, আমি বহু আগে বলেছিলাম যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বাঁচানোর দায়িত্ব ভারতের, আলটিমেটলি সেটা কিন্তু স্থাপিত হলো যে তেল গেল, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল গেল এবং আপনাদের কাগজেও সেটা বেরোলো। তো আমি দুদিন আগে বলি, দুদিন পরে ব্যাপারটা হয়। এই যে আমাদের এখানে যে তেল এখন যে তেলের সমস্যা নেই, তেল এখন অবাধ আছে, এখন ইরান থেকেও তেল আসছে, তাহলে এখন কি বাংলাদেশ তেল পাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মতিগতি যদি সুবিধাজনক মনে না হয় ভারতবর্ষের, তাহলে কিন্তু বাংলাদেশকে ভারত ওই খাদ্য পণ্য, তেল, বিদ্যুৎ এই সমস্ত দিয়ে অস্থির করে তুলে ধরবে। এখন এই যে গন্ডগোলটা দেখছেন না, এই গন্ডগোলটা সবে শুরু। যদি এখানে এরপরে খাদ্যপণ্য বন্ধ যদি করে দেয়, যদি আপনার বিদ্যুৎ বন্ধ করে দেয়, এমনিতেই আপনাদের তেল নেই, আপনারা জেনারেটর চালাবেন কি করে? তার মধ্যে তো বিদ্যুৎ তো যা দেওয়ার, যা দিচ্ছে, যা প্রয়োজন তার থেকে অনেক কম। ফলে আপনাদের ওখানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, মানুষ না পাচ্ছে খেতে, না পাচ্ছে রান্না করতে। রান্না করলে তো গ্যাস থাকলে তবে তো রান্না করবে, রান্না করতে পারছে না, খেয়ে খাওয়ার জন্য চাল ডাল পাচ্ছে না, তারপরে তো মাথার ওপরে পাকা ঘুরছে না, মানুষ যাবে কোথায়? একদিন দেখবেন মানুষ হয়তো পথে নেমে যাবে। ভারতবর্ষ সেই দিনের অপেক্ষা করছে। আমার কথাগুলো কটু লাগতে পারে, কিন্তু ভারত বিদ্বেষী যারা আছেন না, তারা মর্মে মর্মে এখন ওই তেলের পাম্পের সামনে লাইন দিয়ে শুয়ে থাকুন, আর ওখানে বলুন যে ভারতবর্ষ বিরোধী যত স্লোগান আছে ওখানে দিন, দেখুন আপনারা তেল পান কিনা। রাজনীতির মঞ্চে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো বিদায়ের সময়, কারণ তখন আর ক্ষমতার ভয় থাকে না, মুখের তালাও খুলে যায়। যে কথা ক্ষমতায় থাকতে বলা যায় না, সেটা বেরিয়ে আসে বিদায়ের পরে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, কিন্তু সম্মানের পাতায় না বিতর্কের পাতায় সেটি এখনো নির্ধারিত হয়নি। বরং যত দিন যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। অভিযোগ, গোপন চুক্তি, অধ্যাদেশ আর হঠাৎ উঠে আসা এক রহস্যময় শব্দ, ডিপ স্টেট। মনে হচ্ছে আমরা এতদিন সরকার দেখেছি, কিন্তু গল্পের অদৃশ্য চরিত্রগুলোকে দেখিনি। এখন প্রশ্ন, কার নাচের পুতুল ছিলেন ডক্টর ইউনূস? অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, তাও মাস পেরিয়ে গেছে, কিন্তু বিতর্ক যেন
বিদায়ের কাগজে সই করতে রাজি নয়। ১.৫ বছরের একটি সরকার এত সমালোচিত হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুঁজতে গেলে ইতিহাসবিদদের হয়তো আলাদা গবেষণা করতে হবে। কারণ সমালোচনা শুধু বিরোধী রাজনীতির ভাষায় সীমাবদ্ধ ছিল না। অভিযোগ উঠেছে প্রশাসনের ভেতর থেকে, সুশীল সমাজ থেকে, এমনকি সরকারের ঘনিষ্ঠদের মুখ থেকেও। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ আর ফিসফিস করে বলেনি, খোলাখুলিভাবে বলতে শুরু করেছিল। কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন সেটাই যেন রাজনৈতিক আলাপের নতুন বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিদিন অভিযোগের তালিকা লম্বা হয়েছে আর সরকারের নৈতিক অবস্থান ছোট হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নৈতিক বৈধতা, সেটা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এরই মধ্যে আসে অধ্যাদেশ বিতর্ক। ১৩৩টি অধ্যাদেশ, সংখ্যাটা শুনলেই বোঝা যায় আইন তৈরির তাড়াহুড়ো কতটা ছিল। সংসদবিহীন সময়ে অধ্যাদেশ জারি নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠেছে উদ্দেশ্য নিয়ে। কোনটা জনস্বার্থে আর কোনটা ক্ষমতার কাঠামো বদলানোর জন্য, এই হিসাব কষতে গিয়ে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন কিছু সিদ্ধান্ত ছিল অপ্রয়োজনীয় আর কিছু ছিল অযাচিত। অর্থাৎ আইন তৈরি হয়েছে কিন্তু আস্থার ভিত্তি তৈরি হয়নি। রাজনীতিতে আস্থা হারানো মানে নদীর বাঁধে চির ধরানো। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পানি ঢুকতে থাকে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। বিদেশি চুক্তি নিয়ে গোপনীয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ের আগে করা সমঝোতা এই সন্দেহকে আরও ঘনীভূত করে। আশ্চর্যের বিষয় হলো, যারা একসময় সরকারের নীতিগত সমর্থক ছিলেন তারাই পরে প্রশ্ন তুলতে শুরু করেন। থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রকাশ্যে সমালোচনায় নামলে বোঝা যায় বাতাসের দিক বদলাচ্ছে। ঠিক তখনই এবার স্বাধীনতা দিবসে এক রাজনৈতিক বিস্ফোরণ ঘটে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য যেন শান্ত পানিতে নিক্ষিপ্ত পাথর, তরঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি দাবি করেন সরকারের শুরুতেই শক্তিশালী এক ডিপ স্টেট অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল কিছু রাজনৈতিক বাস্তবতা নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে নির্বাচনকে এমনভাবে সাজাতে হবে যাতে নির্দিষ্ট শক্তিগুলো সুবিধা পায়। এই বক্তব্য রাজনীতির পর্দা হঠাৎ সরিয়ে দেয়। কারণ রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু ভেতরের মানুষ যখন ভেতরের কথাই বলে তখন গল্প আর গল্প থাকে না, ইতিহাসের উপকরণ হয়ে যায়। আসিফ মাহমুদ পরে ব্যাখ্যা দিলেও রহস্য ঘনীভূত হয়, কমে না। তিনি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত রেখে গেছেন। আর রাজনীতিতে ইঙ্গিত কখনো কখনো ঘোষণার চেয়েও শক্তিশালী। ডিপ স্টেট শব্দটা শুনতে রহস্যময়, কিন্তু ধারণাটা পুরনো। রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতার বাইরে থাকা প্রভাবশালী শক্তিগুলোর সমষ্টিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। নির্বাচিত সরকার আসে যায়, কিন্তু কিছু শক্তি স্থায়ী থাকে, নীতি নির্ধারণে প্রভাব ফেলে, ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তুরস্কে এর উৎপত্তি, পরে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব রাজনীতিতে এটি আলোচিত ধারণা হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই শব্দটিকে নতুন রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন। তিনি দাবি করেছিলেন নির্বাচিত সরকারের বাইরে এক অদৃশ্য কাঠামো আমেরিকার নীতি নিয়ন্ত্রণ করে। ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের বন্যা বইয়ে তিনি সেই কাঠামো ভাঙার চেষ্টা করেছিলেন। যদিও বাস্তবে কতটা সফল হয়েছেন তা বিতর্কিত, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ডিপ স্টেট ধারণা এখন বিশ্ব রাজনীতির আলোচনার স্থায়ী অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণা নতুনভাবে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সময়। সরকার ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক রূপান্তর, সব জায়গায় বিদেশি পরামর্শ দৃশ্যমান হয়ে ওঠে। ফলে প্রশ্ন ওঠে, সিদ্ধান্তগুলো কতটা স্থানীয় বাস্তবতা থেকে এসেছে আর কতটা বাহ্যিক চাপ থেকে। আসিফ মাহমুদ দাবি করেছিলেন সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল গণতন্ত্রের স্বার্থে, কিন্তু বাস্তব ঘটনা প্রবাহ অন্য গল্প বলে। প্রথম 10 মাসে নির্বাচন নিয়ে সরকারের অনীহা ছিল প্রকাশ্য। সংস্কারের কথা বলা হচ্ছিল, নির্বাচন যেন দূরের কোনো বিষয়। উপদেষ্টাদের বক্তব্যে বারবার দীর্ঘমেয়াদী ক্ষমতার ইঙ্গিত পাওয়া যায়। এমনকি প্রধান উপদেষ্টার বক্তব্যেও দীর্ঘ সময় দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল। রাজনীতির একটি অলিখিত নিয়ম আছে, ক্ষমতা কখনো শূন্যস্থান পছন্দ করে না। জনগণ যখন নির্বাচনের দাবি জোরালো করতে শুরু করে তখন পরিস্থিতি বদলাতে বাধ্য হয় সরকার। রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং
জন অসন্তোষ মিলিয়ে এমন এক বাস্তবতা তৈরি হয় যেখানে নির্বাচন ছাড়া আর কোনো সম্মানজনক প্রস্থান পথ খোলা রাখেনি। এই সময় দেশের অর্থনীতি টালমাটাল, মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতাকে গ্রাস করে, বেকারত্ব বাড়ে, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস জনজীবন অস্থির করে তোলে। অথচ সরকারের মনোযোগ ছিল নীতিগত পরীক্ষা নিরীক্ষায়। জনগণের দৃষ্টিতে এটি হয়ে ওঠে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক প্রশাসন, যেখানে নীতির ভাষা ছিল কিন্তু মানুষের স্বস্তি ছিল না। ধীরে ধীরে অভিযোগ উঠতে থাকে সরকারের ভেতরেই একটি শক্তিশালী অংশ নির্বাচন বিলম্বিত করতে চাইছিল। নানা কৌশল, রাজনৈতিক উত্তেজনা, সামাজিক অস্থিরতা সবকিছুকে ব্যবহার করা হচ্ছিল সময় বাড়ানোর হাতিয়ার হিসেবে। অভিযোগগুলো অস্বীকার করা যায়নি, প্রতিবাদও খুব একটা শোনা যায়নি। নীরবতা কখনো কখনো স্বীকারোক্তির মতো শোনায়। এ সময় সরকারের কিছু সিদ্ধান্ত আরও বিতর্ক বাড়ায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বন্দর ব্যবস্থাপনা, অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক চুক্তি সবকিছু মিলিয়ে একটি ধারণা তৈরি হয় যে রাষ্ট্রীয় অগ্রাধিকারের চেয়ে অন্য কোনো এজেন্ডা বেশি গুরুত্ব পাচ্ছে। জনগণের চোখে তখন সরকার আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং কোনো বৃহত্তর খেলায় অংশগ্রহণকারী। এই জায়গায় এসে প্রশ্নটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়, ডক্টর ইউনূস কি সত্যিই সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, নাকি বৃহত্তর শক্তির কৌশলে পরিচালিত এক প্রতীকী নেতৃত্ব? ইতিহাসে এমন উদাহরণ কিন্তু কম নয়, যেখানে ব্যক্তি বড় ছিল কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল অন্যত্র। মঞ্চে নায়ক দাঁড়িয়ে থাকেন কিন্তু নাটকের স্ক্রিপ্ট লেখা হয় পর্দার আড়ালে। বাংলার আরেকটি প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। কিন্তু এখানে উল্টো প্রশ্ন উঠছে, উঠান কি সত্যিই বাঁকা ছিল, নাকি নাচের তালই অন্য কোথাও থেকে নির্ধারণ হচ্ছিল? অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে মনে হয় সিদ্ধান্তগুলো অনেক সময় একই দিকে ঝুঁকেছে, যেদিকে আন্তর্জাতিক ও অদৃশ্য শক্তির স্বার্থ মিলেছে। তাই আজ সবচেয়ে বড় প্রয়োজন দোষারোপ নয়, সত্য অনুসন্ধান। কে কোথায় অর্থ পাচার করেছে, কে নির্বাচন প্রভাবিত করতে চেয়েছে, কারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর বের হলে হয়তো ডিপ স্টেট রহস্যের জট খুলবে। গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে টিকে থাকে না, সত্য উদ্ঘাটনের সাহসের উপরও দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত ইতিহাসের আদালত খুব ধীর কিন্তু নির্মম। সময়ে সব পর্দা সরিয়ে দেয়, তখন ব্যক্তি নয়, সিদ্ধান্তই বিচার পায়। অন্তর্বর্তী সরকারের ঘটনাপ্রবাহ আমাদের সেই পুরনো শিক্ষা আবার মনে করিয়ে দেয়। রাষ্ট্র পরিচালনা শুধু সৎ উদ্দেশ্যে হয় না, প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা। কারণ জনগণ যখন বিশ্বাস হারায় তখন ক্ষমতা থাকে কিন্তু বৈধতা থাকে না। আর বৈধতা ছাড়া ক্ষমতা ঠিক পুতুল নাচের মতো, নড়াচড়া আছে, প্রাণ নেই। এই কারণেই আজ প্রশ্ন উঠছে, ইতিহাস কি ডক্টর ইউনূসকে একজন সংস্কারক হিসেবে মনে রাখবে, নাকি সময়ের মঞ্চে দাঁড়িয়ে থাকা এক নাচের পুতুল হিসেবে?